আজকে আমরা বিজ্ঞানের 3 নম্বর চ্যাপ্টার এর ক্ষেত্রে আলোচনা করব যে পরমাণু কি। পরমাণু কি আমরা গত দিনের আলোচনাতে দেখেছিলাম যে পদার্থকে যখন আমরা ভাঙতে ভাঙতে এমন একটা অবস্থা আসে যে অবস্থাতে পদার্থগুলো আকারে খুবই ছোট হয় এবং সেটাকে আর ভাঙা যায় না এবং সেটাকেই বলা হয় পরমাণু। তো দেখো, আমরা যদি দৈনন্দিন জীবনে কিছু কথা যদি আমরা চিন্তা করি, যেমন মনে করো আমরা রাজমিস্ত্রি ঘর বানাতে আমরা দেখেছি। তো ঘর বানানোর সময় কি করা হয়, কয়েকগুলো ইট একসাথে জোড়া দিয়ে একটি দেওয়াল বানানো হয়। তারপর কয়েকটি দেওয়াল একত্রে মিলিত হয়ে একটি কোঠা বা রুম সৃষ্টি হয়। তারপর কয়েকটি কোঠা একত্রিত হয়ে একটি ঘর তৈরি হয়, আবার কয়েকটি ঘর মিলিত হয়ে একটি অট্টালিকার সৃষ্টি হয়। এখন এই অট্টালিকার কথা যদি আমরা চিন্তা করি, যে অট্টালিকাটি বানানোর সময় অট্টালিকার মধ্যে সবচাইতে ছোট একক কি ব্যবহার করা হয়েছে, তাহলে দেখা যাবে এখানে অট্টালিকার মধ্যে সবচাইতে ছোট একক হচ্ছে ইট। অর্থাৎ যদি আমরা অট্টালিকাটিকে যদি ভাঙতে থাকি, তাহলে প্রথম আমরা অট্টালিকাটাকে বিভক্ত করার সময় প্রথম আমরা সেটাকে কয়েকটা বিল্ডিংয়ে বিভক্ত করব। তারপর প্রত্যেকটা বিল্ডিংকে আবার কয়েকটি কোঠায় বিভক্ত করব। তারপর প্রত্যেকটি কোঠাকে আবার কয়েকটি দেওয়ালে বিভক্ত করব। তারপর প্রত্যেকটি দেওয়ালকে আবার কয়েকটি ইটে বিভক্ত করব। অর্থাৎ এই বিল্ডিংয়ের ক্ষেত্রে, অট্টালিকার ক্ষেত্রে তার রচনা খণ্ডক হচ্ছে ইট। একইভাবে বালুর একটি বড় স্তূপ যদি তুমি লক্ষ্য করো, তাহলে এই বালুর স্তূপটি ছোট ছোট বালুর কণা মিলিত হয়ে গঠিত হয়েছে। মানে বালুর স্তূপটাকে যদি আমরা ছোট ছোট ভাগ করতে থাকি, তাহলে এক সময়ে সবচাইতে ছোট ভাগ আমরা পাবো বালুর একটি কণা। তাহলে এই বালুর স্তূপ এর রচনা খণ্ডক হলো একটি বালুর কণা। তার মানে এই বালুর কণার মধ্যে সবচাইতে ছোট যে একক, সবচাইতে ছোট যে বস্তু বালুর স্তূপের মধ্যে, সেটি হচ্ছে বালুর একটি কণা। অট্টালিকার ক্ষেত্রে তার সবচাইতে ছোট যে একক, সেটি হচ্ছে একটি ইট। একইভাবে প্রত্যেক পদার্থই এরকম কোনো না কোনো ছোট কণা দিয়ে গঠিত। এই ছোট কণাটাকেই বলা হয় পরমাণু। তো পরমাণু হচ্ছে খুবই ছোট, অর্থাৎ যে কোনো পদার্থ গঠনের রচনা খণ্ডক হচ্ছে পরমাণু। যে কোনো পদার্থ গঠনের সবচাইতে ছোট বা মৌলিক যে উপাদান, সেই উপাদান হচ্ছে পরমাণু। এখন পরমাণুগুলো আকারে কত বড়? পরমাণুগুলো তো আমরা বুঝলাম যে পদার্থকে যখন আমরা ভাঙতে থাকি, তখন ভাঙতে ভাঙতে এমন একটি অবস্থা আসে যে অবস্থায় পদার্থটিকে আর ভাঙা যায় না। তাহলে এই পদার্থটাকে ভাঙতে থাকলে ভাঙতে ভাঙতে যে আমরা ছোট কণা পেয়ে যাব, সেই ছোট কণাটি কতটুকু ছোট হতে পারে, অর্থাৎ একটি পরমাণু সে আকারে কত বড় হবে। তো আকারে পরমাণুটি কত বড় হবে সেটা দেখো, আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা ছোট জিনিসের কথা যদি চিন্তা করি, তাহলে ছোট জিনিসের মধ্যে যত ছোট বস্তু আমরা কল্পনা করি না কেন, তার চাইতেও আরও ছোট হলো পরমাণুর আকার। মানে আমাদের কল্পনার অতীত। পরমাণুটি যে আকারে এতই ছোট, যেটা আমাদের কল্পনার অতীত। মানে সেগুলো সাধারণত খালি চোখে দেখাই যায় না। এত ছোট পরমাণুগুলো, সেগুলোকে খালি চোখে
দেখাই যায় না। তো বোঝার সুবিধার্থে পরমাণুগুলো আকারে কেমন ছোট হতে পারে সেটা বোঝার জন্য একটি উদাহরণ বলা হচ্ছে যে যদি 1000টি পরমাণু যদি একত্রিত করা হয়, 1000টি পরমাণু যদি একটির উপর আরেকটি একটির উপর আরেকটি এইভাবে যদি রাখা যায়, তাহলে 1000টি পরমাণু এইভাবে একত্রিত রাখার ফলে যে উচ্চতা হবে সেই উচ্চতা হবে একটা কাগজের যে উচ্চতা সেই উচ্চতার সমান। তাহলে এখানে এই একটা কাগজের উচ্চতা দেখো কতটুকু, ওই উচ্চতা প্রায় নাই বললেই আমরা ধরি, নাই বললেই চলে, মানে উচ্চতা খুবই কম। তো 1000 পরমাণু যদি একত্রিত করলে একটা কাগজের উচ্চতার সমান হয়, তাহলে একটা কাগজের যে উচ্চতা সেই উচ্চতার 1000 ভাগের 1 ভাগ হলো একটি পরমাণুর আকার। পরমাণু আকারে এতই ছোট, সেগুলোকে খালি চোখে দেখা যায় না। তো পরমাণুগুলোর যে আকার, পরমাণুর আকারগুলো সাধারণত পরমাণুর ব্যাসার্ধের মাধ্যমেই বোঝানো হয়। আর পরমাণুর ব্যাসার্ধ বা যেটাকে বলা হয় পারমাণবিক ব্যাসার্ধ, এই পারমাণবিক ব্যাসার্ধ প্রকাশ করা হয় ন্যানোমিটার এককের সাহায্যে। ন্যানোমিটার এককের সাহায্যে। তো ন্যানোমিটার হচ্ছে খুবই ছোট একটি একক। যেমন 1 মিটার, 1 মিটার আমরা 1 মিটার জানি, মিটার অনেকটা দৈর্ঘ্যকে মিটার বোঝায়। যেমন মিটার জানার যে সবচাইতে 1 মিটার দূরত্ব কতটুকু হবে সেটা বোঝার একবারে সহজ উপায় হচ্ছে স্কেল ছাড়া যদি তুমি বুঝতে চেষ্টা করো, তাহলে দেখো 1 মিটার দূরত্বটা হবে এইভাবে, তোমার হাতটাকে এইভাবে করলে আর এই হাতটাকে যদি এইভাবে লম্বা করে দাও, তাহলে এই টোটাল যে দূরত্ব সেটা হবে 1 মিটার। মানে তোমার এই হাতটাকে যদি এইভাবে পুরা লম্বা করো, তাহলে একেবারে আঙ্গুলের ডগা থেকে নিয়ে এই দূরত্ব পুরা এতটুকু পর্যন্ত হচ্ছে 1 মিটার। মানে আমাদের এই ব্ল্যাকবোর্ডটি 1 মিটার থেকে কম, ঠিক আছে। তো এখন মিটার হচ্ছে অনেক বড় একক। ন্যানোমিটার যেহেতু পারমাণবিক ব্যাসার্ধ খুবই কম, পরমাণুগুলোর ব্যাসার্ধ খুবই কম, তো সেই ব্যাসার্ধগুলোকে ন্যানোমিটারে প্রকাশ করা হয়। ন্যানোমিটার হচ্ছে ছোট একক। ন্যানোমিটার, ন্যানোমিটারকে সংক্ষেপে এম দিয়ে বোঝানো হয়। এম ফর ন্যানো, এম ফর মিটার। আমরা মিটারকে এম দিয়ে বোঝাই, তো ন্যানোমিটারকে এনএম দিয়ে বোঝানো হয়। এবং 1 মিটার ইকুয়াল টু হলো 10 টু দি পাওয়ার 9 মিটার। 1 মিটার ইকুয়াল টু হলো 10 টু দি পাওয়ার 9 ন্যানোমিটার। অর্থাৎ 1 ন্যানোমিটার ইকুয়াল টু হলো 10 টু দি পাওয়ার -9 মিটার। মানে 1 মিটারকে 10 টু দি পাওয়ার 9 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা 1 ন্যানোমিটার পেয়ে যাব। 10 টু দি পাওয়ার 1 ন্যানোমিটার ইকুয়াল টু হলো 10 টু দি পাওয়ার -9 মিটার। এর অর্থ হলো 1 ন্যানোমিটার ইকুয়াল টু, দেখো আমরা সূত্র পেয়েছিলাম a টু দি পাওয়ার -m ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার +m। তাহলে 10 টু দি পাওয়ার -9 ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1/10 টু দি পাওয়ার +9। তার মানে 1 ন্যানোমিটার ইকুয়াল টু হচ্ছে 1/10 টু দি পাওয়ার 9 মিটার। আর 1/10 টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার 9 মানে হচ্ছে, দেখো 10 স্কোয়ার আমরা জানি 100, 10 কিউব ইকুয়াল টু আমরা জানি 1000, অর্থাৎ
পাওয়ার যত থাকে একের সাথে শূন্য ততটা থাকে। এখানে 10 স্কোয়ার ছিল, তো একের সাথে শূন্য ছিল 2টা। এখানে 10 কিউব, একের সাথে শূন্য হবে 3টা। সুতরাং 10⁹ মানে হচ্ছে একের সাথে শূন্য 9টা। ঠিক আছে, তাহলে কত হলো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 100 কোটি। 10⁹ মানে হচ্ছে 100 কোটি। অর্থাৎ 1 মিটার দূরত্বের 100 কোটি ভাগের 1 ভাগ হবে 1 ন্যানোমিটার। এখন কল্পনা করো যে ন্যানোমিটার একক কত ছোট। দেখো, আমরা জানি যে 100 সেন্টিমিটারে হচ্ছে 1 মিটার। 100 সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিটার। এখন তোমাদের জিওমেট্রি বক্সে সেন্টিমিটার স্কেল আছে, তো সেন্টিমিটার স্কেলের ক্ষেত্রে দেখো, সেন্টিমিটার স্কেলের ক্ষেত্রে এই যে এখানে সেন্টিমিটার যেখানে আছে, সেন্টিমিটারের ক্ষেত্রে দেখো এই দাগ থেকে এই দাগ, এই আমার আঙ্গুল দুটার মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার, তার মানে 100 সেন্টিমিটার সমান যদি 1 মিটার হয়, তাহলে 1 মিটারের 100 ভাগের 1 ভাগ হবে 1 সেন্টিমিটার। দেখো, আমরা হিসাবটা একটু দেখে নেই ন্যানোমিটার কত ছোট বোঝার জন্য। আমরা যদি 1 মিটারকে 100 দিয়ে ভাগ করি, তাহলে 1 মিটারকে 100 দিয়ে ভাগ করলে পাই আমরা 1 সেন্টিমিটার। এবং 1 মিটারের 100 ভাগের 1 ভাগ মোটামুটি হবে এই দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, এখন আবার জানি আমরা 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটারকে যদি আবার 10 দিয়ে ভাগ করি, তাহলে সেটা হবে 1 মিলিমিটার। 1 মিলিমিটার। আর 1 মিলিমিটার তোমাদের স্কেলের মধ্যে দেখবে, এই যদি স্কেল হয় তার মধ্যে এইভাবে ছোট ছোট দাগ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। মানে এই যদি 0 বিন্দু হয়, এই যদি 1 হয়, তাহলে 0 থেকে 1 পর্যন্ত এখানে হলো সেন্টিমিটার। 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটারের 10 ভাগের 1 ভাগ হলো এই অংশ, মানে এইরকম দুইটা দাগের একেবারে ছোট যে দাগগুলো, সেই দাগগুলোর মধ্যবর্তী দূরত্ব। তাহলে প্রথম আমরা 1 মিটারকে 100 ভাগ করেছি, তারপর আরও 10 ভাগ করেছি, তো 100 পূরণ 10 করলে হলো 1000 ভাগ। 1000 ভাগের 1 ভাগ মানে 1 মিটারের 1000 ভাগের 1 ভাগ হলো 1 মিলিমিটার। স্কেলে তো তোমরা মিলিমিটার নির্ণয় করতে পারো। স্কেলের একেবারে ছোট দাগ যেগুলো আছে, একেবারে ছোট দাগ যেগুলো আছে, সেই দাগগুলোর মধ্যবর্তী, একেবারে ছোট দাগগুলোর দুটো পাশাপাশি দাগের মধ্যবর্তী দূরত্ব হলো 1 মিলিমিটার। এবং 1 মিটারের 1000 ভাগের 1 ভাগ হলো 1 মিলিমিটার। তাহলে দেখো, আমরা 1 মিলিমিটার পেলাম 1 মিটারের 1000 ভাগের 1 ভাগ। তো আর ন্যানোমিটার হচ্ছে 100 কোটি ভাগের 1 ভাগ। তাহলে 1 মিটারের 100 ভাগের 1 ভাগ যদি এরকম 1 মিলিমিটার খুবই ছোট দূরত্ব হয়, তাহলে তাকে যদি আরও 10 লক্ষ ভাগ করা হয়, মানে 1 মিলিমিটার দৈর্ঘ্যের কোনো বস্তুকে যদি আমরা আরও 10 লক্ষ ভাগ করি, তাহলে আরও 10 লক্ষ ভাগের 1 ভাগ, 1 মিলিমিটারের 10 লক্ষ ভাগের 1 ভাগ হবে 1 ন্যানোমিটার। কত ছোট! এখন তাহলে পরমাণুগুলোর আকার কত ছোট হতে পারে নিশ্চয় বুঝতে কোনো অসুবিধা নেই। তো পরমাণুগুলোর এই ব্যাসার্ধ ন্যানোমিটারে প্রকাশ করা হয়। আর আমরা দেখলাম যে 1 ন্যানোমিটার
ইকুয়াল টু হচ্ছে 10⁻⁹ মিটার, অথবা আমরা বলতে পারি 1 মিটার ইকুয়াল টু 1 মিটার ইকুয়াল টু 10⁹ ন্যানোমিটার। এখন তোমাদের বইতে কয়েকটি পরমাণুর আপেক্ষিক আকার বা আপেক্ষিক পারমাণবিক ব্যাসার্ধ দেওয়া আছে, যেমন হাইড্রোজেন পরমাণু। তো হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ হলো হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ হলো 10⁻⁻10 মিটার, মানে 1/10⁻10 মিটার। 1 মিটারের 10⁻10 ভাগের 1 ভাগ হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ। তারপর জলের অণু, জলের অণুর পারমাণবিক ব্যাসার্ধ দেওয়া আছে 10⁻⁹ মিটার, 10⁻⁹ মিটার। তারপর হিমোগ্লোবিনের অণু, আমাদের রক্ততে যে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিনের অণুর পারমাণবিক ব্যাসার্ধ, মানে হিমোগ্লোবিনের অণুর যে পরমাণুগুলো, সেই পরমাণুগুলোর ব্যাসার্ধ হলো 10⁻⁸ মিটার। তারপর বালির কণা, বালির কণার পারমাণবিক ব্যাসার্ধ হলো 10⁻⁴ মিটার। বড় পিঁপড়ে, তার পারমাণবিক ব্যাসার্ধ হলো 10⁻⁻² মিটার। এবং তরমুজ, তরমুজের হলো 10⁻⁻1 মিটার। ঠিক আছে, মানে 1 মিটারের 10 ভাগের 1 ভাগ। তো এখান থেকে মোটামুটি এই কয়েকটি পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ দেওয়া আছে। হাইড্রোজেন পরমাণু, জলের অণু, তারপর বালির কণা, তরমুজ, বড় পিঁপড়ে, জলের অণু, হিমোগ্লোবিনের অণু, এই পরমাণুগুলোর পারমাণবিক ব্যাসার্ধ তালিকা থেকে দেখে নেবে। এখন কথা হলো যে পরমাণুগুলো আকারে এতই ছোট, মানে এগুলোকে তুচ্ছ বলা যায়, প্রায় নাই, তুচ্ছ। তো কথা হলো যে পরমাণুগুলো যদি আকারে এত তুচ্ছ হয়, তাহলে এগুলো সম্পর্কে কেন এত চিন্তা করা হচ্ছে? পরমাণুগুলো আকারে এত তুচ্ছ হওয়া সত্ত্বেও এগুলোর বিষয়ে চিন্তা করা হয় কেন? কারণ হলো যে পরমাণুগুলো যদিও আকারে ছোট, যদিও এগুলোকে খালি চোখে দেখা যায় না, কিন্তু এইগুলি আছে, এবং আমরা যাই করি না কেন সেগুলোতে সব সময় এই পরমাণুগুলো বিদ্যমান থাকে। সেজন্য এই পরমাণুগুলো আকারে তুচ্ছ হওয়া সত্ত্বেও এইগুলো সম্পর্কে অধ্যয়ন করা হয়, আলোচনা করা হয়। তো পরমাণুগুলো আকারে খুবই ছোট, এগুলোকে খালি চোখে দেখা যায় না, কিন্তু বর্তমান যুগে যেহেতু প্রযুক্তি অনেক উন্নত, এই উন্নত প্রযুক্তির ফলে আধুনিক কৌশল প্রয়োগ করে পরমাণুগুলোর যে আকার, সেই আকারকে অনেক গুণ বর্ধিত করে পরমাণুগুলোকে দেখা সম্ভব। ঠিক আছে, যেমন এখানে সিলিকন পৃষ্ঠের যে প্রতিবিম্ব তোমাদের বইতে দেওয়া আছে, এটি হচ্ছে তার প্রকৃত আকার নয়, এটি হচ্ছে তার মানে বর্ধিত আকার, কয়েক গুণ বর্ধিত করে তার আকার যখন পাওয়া যাবে তখন পরমাণুগুলো দেখা যাবে। ঠিক আছে, তারপর দেখো বিভিন্ন মৌলের পরমাণুগুলোর আধুনিক কালে প্রচলিত যে চিহ্ন, সেই চিহ্নগুলি কি কি? অর্থাৎ মৌলের চিহ্ন সম্পর্কে আমরা আলোচনা করব। মৌলের চিহ্ন,
যেমন আমরা এখানে হাইড্রোজেন পরমাণু পেয়েছি, তো হাইড্রোজেন হচ্ছে একটি মৌল, এরকম অক্সিজেন একটি মৌল, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম ইত্যাদি হচ্ছে মৌল। তো এখন দেখো আমরা যদি হাইড্রোজেন হচ্ছে একটি মৌল, হাইড্রোজেন, এই নামটা অনেক লম্বা, যদি আমরা সংক্ষেপে সেটাকে চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে পারি তাহলে অনেক সুবিধা হয়ে যাবে। সেজন্য এই মৌলগুলোর নাম এবং চিহ্ন সম্পর্কে আমরা জানতে হবে। তো বৈজ্ঞানিক ডেল্টন সর্বপ্রথম মৌলগুলোর চিহ্ন প্রকাশ করেছিলেন। বৈজ্ঞানিক ডেল্টন সর্বপ্রথম মৌলগুলোর বিশেষ অর্থপূর্ণ চিহ্ন ব্যবহার করেছিলেন, এবং ডেল্টন যে চিহ্নগুলো ব্যবহার করেছিলেন মৌলের, সেই চিহ্নগুলো কোনো মৌলের একটিমাত্র পরমাণুকেই বোঝায়। তারপর বার্জিলিয়াস হচ্ছেন আরও একজন সায়েন্টিস্ট। বার্জিলিয়াস ডেল্টন এর মতে হচ্ছে যে মৌলের যে চিহ্ন, সেই চিহ্নগুলো হচ্ছে কেবলমাত্র একটি পরমাণুকে বোঝায়। আর বার্জিলিয়াসের মতে কোনো একটি মৌলের নামের একটি অথবা দুইটি অক্ষর দিয়ে মৌলের চিহ্ন তৈরি করা যায়। মানে ডেল্টন একটু অন্যভাবে বিভিন্ন চিহ্নের মাধ্যমে, বিভিন্ন প্রতীকের মাধ্যমে মৌলগুলোর চিহ্ন দিয়েছিলেন। আর বার্জিলিয়াসের মতে মৌলের যে চিহ্ন, সেই চিহ্নগুলো হচ্ছে মৌলের যে নাম, সেই নামের একটি বা একটার দুইটি অক্ষর দিয়ে মৌলগুলোর চিহ্ন দেওয়া যায়। তো বিজ্ঞানী ডেল্টন মৌলগুলোর যে চিহ্ন দিয়েছিলেন, সেই চিহ্নগুলোর মধ্যে কয়েকটি চিহ্ন, যেমন হাইড্রোজেনের চিহ্ন তিনি এইভাবে দিয়েছিলেন, মানে একটি বৃত্তের আকৃতি এবং তার কেন্দ্রতে একটি ডার্কেন অর্থাৎ কালো একটি বিন্দু, এটি হচ্ছে হাইড্রোজেনের চিহ্ন। কার মতে? ডেল্টনের মতে, মানে ডেল্টনের প্রস্তাবিত চিহ্ন হলো এটি। তারপর উনি সালফারের যে চিহ্ন দিয়েছিলেন, সালফারের চিহ্নটি হচ্ছে এইরূপ। ডেল্টনের দেওয়া সালফারের চিহ্নটি হচ্ছে এইরূপ, ঠিক আছে। তারপর কপারের চিহ্ন তিনি এইভাবে দিয়েছিলেন, এইভাবে। তারপর গোল্ডের চিহ্ন, গোল্ড মানে হচ্ছে সোনা, গোল্ডের চিহ্ন তিনি এইভাবে দিয়েছিলেন, এবং কার্বনের চিহ্ন তিনি এইভাবে দিয়েছিলেন, মানে এখানে অ্যাকচুয়ালি কিছু ছায়াঙ্কিত আছে, এই অংশটুকু ছায়াঙ্কিত। এই হচ্ছে কার্বনের চিহ্ন। সালফারের চিহ্ন, ডেল্টনের দেওয়া সালফারের চিহ্নটি হচ্ছে এইরূপ, বৃত্তাকৃতি এবং তার মধ্যে একটি প্লাস চিহ্ন। তারপর লেডের চিহ্ন তিনি এইরূপ দিয়েছিলেন, মানে বৃত্তাকৃতি, মধ্যে এল, ক্যাপিটাল এল এর মতো। তারপর প্ল্যাটিনামের ক্ষেত্রে চিহ্ন দিয়েছিলেন ডেল্টন এইরূপ। তারপর অক্সিজেনের ক্ষেত্রে চিহ্ন দিয়েছিলেন এইরূপ। তারপর আয়রনের চিহ্ন তিনি এইভাবে প্রস্তাব করেছিলেন, আয়রন। তারপর সিলভারের ক্ষেত্রে এইরূপ,
তারপর মার্কারির ক্ষেত্রে এইরূপ চিহ্ন প্রকাশ করেছিলেন। তো এইগুলো হচ্ছে বিভিন্ন মৌলের চিহ্ন অ্যাকর্ডিং টু ডেল্টনের মতে। কিন্তু ভার্জিলিয়াসের মতে মৌলের যে চিহ্ন, সেই চিহ্নগুলো হচ্ছে মৌলটির নামের একটি অথবা দুইটি অক্ষর দিয়ে প্রকাশ করা যায়। তো শুরুতে মৌলগুলোর চিহ্ন কিভাবে দেওয়া হতো? শুরুতে মৌলগুলোকে যে স্থানে পাওয়া যেত সেই স্থানের নাম অনুসারে মৌলগুলোর নামকরণ করা হতো। যেমন কপার নামটি হয়েছিল সাইপ্রাস থেকে। সাইপ্রাস নাম থেকে কপারের নাম দেওয়া হয়েছিল। অর্থাৎ মৌলগুলোকে তাদের যে নামকরণ, সেই নামকরণ কিভাবে করা হয়, বিভিন্নভাবে মৌলগুলোর নামকরণ করা হয়। তো শুরুতে মৌলগুলোকে যে স্থানে পাওয়া যেত সেই স্থানের নাম অনুসারে মৌলগুলোকে নামকরণ করা হতো। এর মধ্যে একটা দেখলাম আমরা, যেমন সাইপ্রাস থেকে কপার নামটি দেওয়া হয়েছিল। তারপর কোনো কোনো মৌলের নাম তাদের নির্দিষ্ট রং থেকে দেওয়া হয়। যেমন মনে করো গোল্ড মানে হচ্ছে সোনা, এটি রং থেকে দেওয়া হয়েছে। তো আমরা সোনার রং দেখেছি, এটি হচ্ছে একটি ইংরেজি শব্দ। এই গোল্ড বা সোনা যে নামটি নেওয়া হয়েছে একটি ইংরেজি শব্দ থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হলো হলুদ। তাহলে রং থেকেও মৌলগুলোর নামকরণ করা হয়েছিল। এখন এইগুলো কিন্তু নামকরণ এইভাবে করা হয় না। এখন একটি সংস্থা মৌলগুলোর নাম অনুমোদন করে, যে সংস্থাটিকে সংক্ষেপে বলা হয় IUPAC। তার সম্পূর্ণ নাম হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন of Pure and Applied Chemistry। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, বাংলাতে হচ্ছে বিশুদ্ধ এবং প্রায়োগিক রসায়নের আন্তর্জাতিক সংস্থা। বিশুদ্ধ এবং প্রায়োগিক রসায়নের আন্তর্জাতিক সংস্থা। কেমিস্ট্রি মানে হচ্ছে রসায়ন, অ্যাপ্লাইড মানে প্রায়োগিক, পিওর মানে বিশুদ্ধ, ইউনিয়ন হচ্ছে সংস্থা, এবং ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক। তো এই IUPAC সংস্থা বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, বিশুদ্ধ এবং প্রায়োগিক রসায়নের আন্তর্জাতিক সংস্থা, এই সংস্থাটি মৌলগুলোর নাম অনুমোদন করে। এই ক্ষেত্রে চিহ্নতে যে
অক্ষরগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ মৌলগুলোর চিহ্ন দেওয়া হয় মৌলগুলোর নামের একটা বা দুইটা অক্ষর থেকে। তো যে অক্ষরগুলো ব্যবহার করা হয় সেই অক্ষরগুলোর প্রথমটি বড় হাতের এবং দ্বিতীয়টি ছোট হাতের অক্ষর হয়। কোনো কোনো ক্ষেত্রে একটি মাত্র অক্ষর দিয়ে বোঝানো হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে দুইটি অক্ষর দিয়ে বোঝানো হয়। যেমন হাইড্রোজেনের চিহ্ন হলো এইচ, ক্যাপিটাল এইচ। তারপর যেমন অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে নামের দুইটি অক্ষর থেকে চিহ্নটি দেওয়া হয়। তো নামের দুইটি অক্ষরের মধ্যে এ, ক্যাপিটাল এ, স্মল এল। ক্যাপিটাল এল হবে না, ক্যাপিটাল এ, স্মল এল হচ্ছে অ্যালুমিনিয়ামের চিহ্ন। একইভাবে কোবাল্টের ক্ষেত্রে সি, স্মল ও, কোবাল্ট। তার নামের দুইটি অক্ষর আনা হয়েছে। তো প্রথমটি হবে ক্যাপিটাল এবং দ্বিতীয়টি হবে স্মল। প্রথমটি ক্যাপিটাল, দ্বিতীয়টি স্মল, দুটাকেই ক্যাপিটাল লেখা যাবে না। কোনো কোনো মৌলের ক্ষেত্রে আবার কি করা হয়, মৌলটির নামের প্রথম অক্ষর এবং নামে উল্লেখ করা পরের কোনো অক্ষর দিয়ে তৈরি করা হয়। যেমন মনে করো ক্লোরিনের ক্ষেত্রে তার সংকেত হলো Cl, স্মল এল, Cl। তারপর যেমন আছে জিঙ্কের ক্ষেত্রে জিঙ্কের সম্পূর্ণ স্পেলিংটা হলো ZINC। তো এই ক্ষেত্রে তার নামের অক্ষর থেকে দুইটা অক্ষরকে আনা হয়, প্রথম অক্ষর এবং পরের যে কোনো একটি অক্ষর। তো লেখার সময় প্রথম অক্ষরটিকে ক্যাপিটাল এবং পরের অক্ষরটিকে স্মল লেখা হয়। এইভাবেও মৌলগুলোর নাম থেকে মৌলগুলোর চিহ্ন দেওয়া হয়। আবার কিছু কিছু মৌলের ক্ষেত্রে তাদের চিহ্নগুলো ল্যাটিন ভাষার নাম, গ্রিক ভাষার নাম অথবা জার্মান ভাষার নাম থেকে দেওয়া হয়। যেমন যে কোনো একটি মৌল তার জার্মান ভাষায় তার নাম কি, সেই নাম থেকে তার চিহ্ন দেওয়া হয়। বা কোনো কোনো মৌলের ক্ষেত্রে তার ল্যাটিন ভাষার নাম থেকে দেওয়া হয়, কোনো কোনো মৌলের ক্ষেত্রে আবার গ্রিক ভাষার নাম থেকে দেওয়া হয়। যেমন মনে করো লোহাকে লোহা বা আয়রন বলা হয়। তো আয়রনের ক্ষেত্রে তার চিহ্ন হলো Fe, কিন্তু আয়রন যদি আমরা লিখি স্পেলিংটা হবে IRON। এখানে দেখো তার নামের কোনো অক্ষর থেকে তার চিহ্ন দেওয়া হয়নি, চিহ্ন দেওয়া হয়েছে Fe, কারণ সেটা হচ্ছে তার ল্যাটিন ভাষার নাম থেকে দেওয়া হয়েছে। তো আয়রন বা লোহার ল্যাটিন ভাষার নাম হলো ফেরাম থেকে নামটি দেওয়া হয়েছে। অনুরূপভাবে সোডিয়ামের চিহ্ন হলো Na, সেটাকেও দেওয়া হয়েছে তার ল্যাটিন ভাষার নাম থেকে, মানে নেট্রিয়াম থেকে। তার ল্যাটিন ভাষার নাম হলো নেট্রিয়াম, তো নেট্রিয়াম থেকে Na। তারপর যেমন পটাশিয়ামের ক্ষেত্রে চিহ্ন হলো K, সেটা এসেছে ক্যালিয়াম থেকে, ক্যালিয়াম নাম থেকে। ঠিক আছে, এইভাবে কিছু কিছু মৌলের নামকরণ করা হয়। ঠিক আছে, তাহলে আমরা কি কি দেখলাম, যে মৌলের যে চিহ্নগুলো সর্বপ্রথম প্রস্তাব করেছিলেন বিজ্ঞানী ডেল্টন। তিনি কিছু সংকেতের মাধ্যমে, কিছু চিহ্নের মাধ্যমে প্রকাশ করেছিলেন। বার্জিলিয়াসের মতে আবার মৌলগুলোর একটি বা দুইটি অক্ষর দিয়ে, মৌলগুলোর নামের একটি বা দুইটি অক্ষর দিয়ে চিহ্নগুলোকে ব্যবহার করা যায়, এবং প্রথম ক্ষেত্রে সেগুলোকে যে স্থানে পাওয়া যেত সেই স্থান থেকে সেই স্থানের নাম অনুসারে নামকরণ করা হতো, বা কোনো কোনোটাকে তার রঙের উপর ভিত্তি করে করা হতো। আর বর্তমানে বিশুদ্ধ এবং প্রায়োগিক রসায়নের আন্তর্জাতিক সংস্থা মৌলগুলোর নাম অনুমোদন করে, এবং সেই ক্ষেত্রে নাম কিভাবে অনুমোদন করে, মৌলগুলোর নামের একটা বা দুইটা অক্ষর দিয়ে করে, অথবা
মৌলগুলোর ল্যাটিন বা গ্রিক বা জার্মান ভাষার নাম থেকেও মৌলগুলোর নামকরণ করা হয়। তো তোমরা এখানে বইতে তালিকার মধ্যে কয়েকটি মৌলের নাম এবং চিহ্ন দেওয়া আছে, সেগুলো শিখতে হবে। তো মৌলগুলোর নাম এবং চিহ্ন তোমরা শিখে নেবে। এখানে পেজ নাম্বার 34 তালিকা 3.1 এই তালিকাতে মৌলগুলোর নাম এবং চিহ্ন দেওয়া আছে। তারপর চিত্র 3.3-তে ডেল্টনের প্রস্তাবিত কয়েকটি মৌলের নাম দেওয়া, মৌলের চিহ্ন দেওয়া আছে, সেগুলো দেখতে হবে। আর তার বাম দিকে যে তালিকা আছে বইতে পেজ নাম্বার 33-তে, সেই তালিকা থেকে পারমাণবিক ব্যাসার্ধগুলো শিখতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্তই থাকলো। তারপর আমরা আগামী দিন পরের অংশটুকু আলোচনা করব। ঠিক আছে। আজকে আমরা 13.3 অনুশীলনীর 6 নম্বর প্রশ্ন করব। তো 6 নম্বর প্রশ্নতে দেওয়া আছে শঙ্কু আকৃতির একটি স্মৃতিস্তম্ভের উচ্চতা এবং ভূমিতলের ব্যাস যথাক্রমে 25 মিটার এবং 14 মিটার। এখানে আসলে স্মৃতিস্তম্ভের উচ্চতা দেওয়া আছে, কিন্তু সেটি স্মৃতিস্তম্ভের নতি উচ্চতা হবে। প্রশ্নটি শুদ্ধ করে নেবে। শঙ্কু আকৃতির একটি স্মৃতিস্তম্ভের নতি উচ্চতা এবং ভূমিতলের ব্যাস যথাক্রমে 25 মিটার এবং 14 মিটার। তার মানে নতি উচ্চতা হলো 25 মিটার এবং ব্যাস হলো 14 মিটার। এখন বলা হয়েছে যে প্রতি 100 মিটার স্কোয়ার রং করতে 210 টাকা হারে স্তম্ভটির বক্রপৃষ্ঠ রং করতে কত টাকা খরচ হবে নির্ণয় করো। তো স্তম্ভটির বক্রপৃষ্ঠ রং করতে কত টাকা খরচ হবে সেটা আমরা নির্ণয় করব। তাহলে বক্রপৃষ্ঠ কত বর্গমিটার হয় সেটা আমরা নির্ণয় করব, কারণ প্রতি 100 বর্গমিটার রং করতে খরচ হয় 210 টাকা, সেটা দেওয়া আছে। সেজন্য আমরা এই স্মৃতিস্তম্ভটির বক্রপৃষ্ঠের কালি নির্ণয় করব। তো স্মৃতিস্তম্ভটি যেহেতু শঙ্কু আকৃতির, তাহলে শঙ্কুর বক্রপৃষ্ঠ কালির সূত্র দিয়ে আমরা স্মৃতিস্তম্ভের বক্রপৃষ্ঠ কালি নির্ণয় করব। 6 নম্বর, এখানে নতি উচ্চতা মানে এল ইকুয়াল টু দেওয়া আছে 25 মিটার এবং ব্যাস দেওয়া আছে 14 মিটার। তো ব্যাস যেহেতু দেওয়া আছে, আমরা ব্যাসার্ধ নির্ণয় করব। ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক, অতএব ব্যাসার্ধ আর ইকুয়াল টু হবে 7 মিটার। এখন স্তম্ভটি যেহেতু শঙ্কু আকৃতির, তাহলে শঙ্কুর বক্রপৃষ্ঠের কালি মানে হবে এই স্মৃতিস্তম্ভের বক্রপৃষ্ঠের কালি। আমরা জানি শঙ্কুর বক্রপৃষ্ঠ কালি ইকুয়াল টু পাই আর এল। তাহলে পাই এর মান হলো 22/7 ইন্টু আর এর মান হলো 7 ইন্টু এল এর মান হলো 25। এখন এখানে কাটা যাবে, 7 দিয়ে 7কে ভাগ করলে 1, 7 দিয়ে 7কে ভাগ করলে 1 ইকুয়াল টু 22 ইন্টু 25। তো 25 এবং 22 পূরণ করলে কত হয় দেখো, 5 দুগুণে 10-এর শূন্য হাতে আছে 1, 2 দুগুণে 4 হাতে রেখে 5, আবার 5 দুগুণে 10-এর শূন্য হাতে আছে 1, 2 দুগুণে 4 হাতে রেখে 5, যোগ করলে 0, 5, 5, 550। 550। শঙ্কুর বক্রপৃষ্ঠ কালি মানে স্মৃতিস্তম্ভের বক্রপৃষ্ঠ কালি, অতএব স্মৃতিস্তম্ভের
পৃষ্ঠকালি ইকুয়াল টু 500 মিটার স্কয়ার। যেহেতু ব্যাসার্ধ এবং নতি উচ্চতা মিটারে ছিল, তাহলে পৃষ্ঠকালি হবে মিটার স্কয়ার। তাহলে স্মৃতিস্তম্ভটির বক্রপৃষ্ঠ হলো 550 মিটার স্কয়ার। এখন দেখো, প্রতি 100 বর্গমিটার রং করতে খরচ হয় 210 টাকা। তাহলে স্তম্ভটির বক্রপৃষ্ঠ রং করতে কত টাকা খরচ হবে, মানে স্তম্ভটির বক্রপৃষ্ঠ কালি যেহেতু 550 মিটার স্কয়ার, তো 550 মিটার স্কয়ার রং করতে কত টাকা খরচ হবে সেটা আমরা নির্ণয় করব। তো এখন একশো মিটার স্কয়ার রং করতে খরচ হয় 210 টাকা। অতএব 550 বর্গমিটার রং করতে কত টাকা খরচ হয়। তো 550 বর্গমিটার রং করতে কত টাকা খরচ হয় সেটা নির্ণয়ের আগে আমরা 1 বর্গমিটার রং করতে কত টাকা খরচ হয় সেটা নির্ণয় করব। অতএব 1 মিটার স্কয়ার রং করতে খরচ হয়, দেখো 100 বর্গমিটার রং করতে যদি 210 টাকা খরচ হয়, তাহলে 1 বর্গমিটার রং করতে কম খরচ হবে, কম হলে ভাগ হবে, তো 210 ভাগ 100 টাকা। এখন আমরা নির্ণয় করব 550 বর্গমিটার রং করতে কত টাকা খরচ হয়। অতএব 550 মিটার স্কয়ার রং করতে খরচ হয় 1 বর্গমিটার রং করতে যে টাকা খরচ হয় তার চাইতে বেশি হবে, বেশি হলে পূরণ হবে। তো 1 বর্গমিটার রং করতে খরচ হয় 210 ভাগ 100 টাকা, আর 550 বর্গমিটার রং করতে বেশি হবে, বেশি হলে পূরণ ইন্টু 550। এখন কাটাকাটি যাবে, দেখো 1 0 1 0, আবার 1 0 1 0 কাটা গেল, থাকলো 21 ইন্টু 55। তো 21 ইন্টু 55 করলে কত হয় দেখো, 5 একে 5, 5 দুগুণা 10, আবার 5 একে 5, 5 দুগুণা 10, 5 5 1 1, 1155 টাকা, 1155 টাকা। তার মানে 550 বর্গমিটার রং করতে 1155 টাকা খরচ হয়। তার মানে স্তম্ভটির বক্রপৃষ্ঠকালি যেহেতু 550 বর্গমিটার, তো 550 বর্গমিটার রং করতে যদি 1150 টাকা খরচ হয়, এর অর্থ হলো যে স্তম্ভটির বক্রপৃষ্ঠ রং করতে খরচ হবে 1155 টাকা। তাহলে আমরা লিখতে পারবো, অতএব নির্ণয় খরচ, অতএব নির্ণেয় খরচ ইকুয়াল টু 1155 টাকা। আনসার। এখন 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নতে বলা হয়েছে, লম্ব বৃত্তাকৃতির একটি পাহাড় টুপির ভূমিতলের ব্যাস এবং উচ্চতা ক্রমে 7 সেন্টিমিটার এবং 24 সেন্টিমিটার। এই প্রশ্নটি শুদ্ধ করতে হবে। এখানে ভূমিতলের ব্যাস দেওয়া আছে, আসলে সেটি ব্যাসার্ধ হবে। তো ভূমিতলের ব্যাস নয়, ভূমিতলের ব্যাসার্ধ এবং উচ্চতা ক্রমে 7 সেন্টিমিটার এবং 24 সেন্টিমিটার। এমন 10টি টুপির জন্য প্রয়োজনীয় শক্ত কাগজের কালি নির্ণয় করো। তো বার টুপি যদি শক্ত কাগজ দিয়ে বানানো হয়, তাহলে 10টি টুপি বানানোর জন্য শক্ত কাগজের কালি কত হবে সেটা আমরা নির্ণয় করব। অর্থাৎ 10টি টুপি বানাতে যে পরিমাণ কাগজ লাগবে সেই কাগজের কালি আমরা নির্ণয় করব। তো এখানে দেখো, ভাঁড় টুপি মানে হচ্ছে সেগুলো শঙ্কু আকৃতির। ভাঁড় টুপিগুলো হচ্ছে শঙ্কু আকৃতির। তো শঙ্কুর ভূমি কিন্তু খোলা থাকবে। শঙ্কুর
আকৃতির যে বারটুপির ভূমিতে কোনো পৃষ্ঠ থাকবে না, কারণ সেটা মাথাতে দেওয়ার জন্য, এইভাবে লাগানোর জন্য ভূমিতে কোনো পৃষ্ঠ থাকবে না, অর্থাৎ কেবল তার বক্রপৃষ্ঠতে কাগজ লাগানো হবে। তাহলে এখানে এই বারটুপিগুলো যেহেতু শঙ্কু আকৃতির এবং সেগুলোর ভূমিতলের ব্যাসার্ধ এবং উচ্চতা দেওয়া আছে, তো আমরা তার বক্রপৃষ্ঠের কালি নির্ণয় করব। প্রথমে আমরা একটি বারটুপির বক্রপৃষ্ঠের কালি নির্ণয় করব। তখন একটি টুপি বানাতে যে পরিমাণ কাগজ লাগবে তার পৃষ্ঠকালি নির্ণয় হবে। আর তারপর আমরা 10 দিয়ে একটির কালিকে 10 দিয়ে পূরণ করলে 10টি টুপির কালি পেয়ে যাব। তার মানে 10টি টুপি বানাতে যে পরিমাণ কাগজ লাগবে তার কালি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে ভূমিতলের ব্যাসার্ধ এবং উচ্চতা দেওয়া আছে। ব্যাসার্ধ হবে 7 সেন্টিমিটার এবং উচ্চতা হবে 24 সেন্টিমিটার। 7 নম্বর, এখানে ব্যাসার্ধ মানে হলো আর ইকুয়াল টু 7 সেন্টিমিটার এবং উচ্চতা এইচ ইকুয়াল টু হলো 25 সেন্টিমিটার। এখন যেহেতু বারটুপিগুলো বানাতে যে কাগজ লাগবে সেই কাগজের কালি নির্ণয় করব, মানে আমরা বারটুপিগুলোর বক্রপৃষ্ঠতে কাগজ লাগানো থাকবে, তো বারটুপিগুলোর বক্রপৃষ্ঠের কালি নির্ণয় করব। তো যেহেতু বারটুপিগুলো শঙ্কু আকৃতির, শঙ্কুর বক্রপৃষ্ঠ কালির সূত্র হলো পাই আর এল, সুতরাং আমরা এল নির্ণয় করব। এল মানে হচ্ছে নতি উচ্চতা। এখানে দেওয়া আছে ব্যাসার্ধ এবং উচ্চতা, তো ব্যাসার্ধ হলো আর, উচ্চতা হলো এইচ, আর নতি উচ্চতা হলো এল। আর এইচ এবং এল এর মধ্যে সম্পর্ক হলো এল ইকুয়াল টু √r² প্লাস h²। তাহলে প্রথমে আমরা এল এর মান নির্ণয় করব। আমরা জানি এল ইকুয়াল টু √r² প্লাস h² implies L equal to √r², আর এর মান হলো 7 স্কয়ার প্লাস h², h এর মান হলো 24 স্কয়ার implies L equal to √7 এর স্কয়ার করলে হবে 49 প্লাস 24 এর স্কয়ার হবে 576। এই দেখো 24 এর স্কয়ার মানে 24 ইন্টু 24, পূরণ করলে 4 4 16 এর 6 হাতে আছে 1, 4 2 8 হাতে রেখে 9, 4 2 8 2 2 4, যোগ করলে 6, 9 আর 8 17, 7 হাতে আছে 1 আর 4 5, 576 implies L equal to √r। এখন 576 এর সাথে 49 প্লাস হবে, তো 49 প্লাস করলে 6 আর 9 15 আর 5 হাতে আছে 1, 7 আর 4 11 হাতে রেখে 12 আর 2 হাতে আছে 1 আর 5 6, 625 implies 625 এর বর্গমূল নিলে আমরা এল এর মান পেয়ে যাব। তো 625 এর বর্গমূল হলো 25। এই দেখো ভাগ পদ্ধতিতে যদি আমরা নির্ণয় করি, ডান দিক থেকে 1 জোড়া ছাড়লাম, থাকলো 6, এখানে 2 দিলে এখানে 2 2 2 4, বিয়োগ করলে 2, পরের পুরা জোড়া নামিয়ে আনলাম 25, এই 2 এখানে ডাবল হয়ে আসলো, এখানে 5 দিলে এখানেও 5 দিতে হবে, 5 দিয়ে 45কে পূরণ করব, 5 5 25 এর 5 হাতে আছে 2, 5 4 20 হাতের 2 22, তাহলে বর্গমূল হবে 25, মানে L ইকুয়াল টু হলো 25 সেন্টিমিটার। অতএব L ইকুয়াল টু 25 সেন্টিমিটার। এখন L এর মান আমরা পেয়েছি, তাহলে এখন আমরা এই বারটুপিগুলোর বক্রপৃষ্ঠ কালি নির্ণয় করব। বারটুপিগুলো যেহেতু শঙ্কু আকৃতির, তাহলে শঙ্কুর বক্রপৃষ্ঠের কালির সূত্র হবে, এখন শঙ্কুর বক্রপৃষ্ঠ কালি
ইকুয়াল টু হলো পাই আর এল। পাইয়ের মান 22/7 ইন্টু আর এর মান হলো 7 ইন্টু এল এর মান হলো 25। এখানে কাটা যাবে, 7 দিয়ে 7কে ভাগ করলে 1, 7 দিয়ে 7কে ভাগ করলে 1, তখন 22 দিয়ে 25কে পূরণ করতে হবে। 5 দুগুণে 10-এর শূন্য হাতে আছে 1, 2 দুগুণে 4 আর একে 5, 5 দুগুণে 10-এর শূন্য হাতে আছে 1, 2 দুগুণে 4 আর একে 5, যোগ করলে 0, 5, 5, 550। তো শঙ্কুর বক্রপৃষ্ঠ কালি আমরা পেয়েছি 550। তার মানে একটি বারটুপির বক্রপৃষ্ঠ কালি হলো 550, একক হবে সেন্টিমিটার স্কোয়ার, যেহেতু ব্যাসার্ধ এবং উচ্চতা সেন্টিমিটারে ছিল। অতএব একটি ভাঁড়টুপির বক্রপৃষ্ঠ কালি ইকুয়াল টু 550 সেন্টিমিটার স্কোয়ার। এখন প্রশ্নটি ছিল এমন 10টি টুপি বানানোর জন্য প্রয়োজনীয় শক্ত কাগজের কালি নির্ণয় করো। তাহলে 10টি টুপির পৃষ্ঠ কালি নির্ণয় করব। অতএব 10টি বারটুপির বক্রপৃষ্ঠ কালি ইকুয়াল টু, একটির যদি হয় 550, তাহলে 10টির হবে 550 ইন্টু 10 সেন্টিমিটার স্কোয়ার। 10 দিয়ে পূরণ করলে হবে 5500 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে যেহেতু 10টি বারটুপির বক্রপৃষ্ঠ কালি 5500 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 10টি বারটুপি বানাতে প্রয়োজনীয় শক্ত কাগজের কালি হবে 5500 সেন্টিমিটার স্কোয়ার। অতএব নির্ণেয় কালি ইকুয়াল টু 5500 সেন্টিমিটার স্কোয়ার আনসার। ঠিক আছে। এখন আমরা 8 নম্বর প্রশ্ন করব। তো 8 নম্বর প্রশ্নতে বলা হয়েছে পুনঃনবীকৃত কার্ডবোর্ড দ্বারা নির্মিত 50টি ফাঁপা শঙ্কুর সাহায্যে প্রতিবন্ধক বেড়ার সৃষ্টি করা হলো। বেড়ার সৃষ্টি করে বাস্তামার একটি স্থানকে মূল পথের অবশিষ্ট অংশ থেকে সংরক্ষিত করা হয়েছে। প্রতিটি শঙ্কুর ভূমিতলের ব্যাস 40 সেন্টিমিটার এবং উচ্চতা 1 মিটার। যদি প্রতি বর্গমিটার রং করতে 12 টাকা খরচ হয় এবং শঙ্কুগুলোর বক্রপৃষ্ঠ রং করতে হয়, তবে এই রং কার্যে মোট কত টাকা খরচ হবে? পাই ইকুয়াল টু দেওয়া আছে 3.14 এবং রুট 1.04 ইকুয়াল টু দেওয়া আছে 1.02। মানে ফাঁপা শঙ্কু, 50টি ফাঁপা শঙ্কু দিয়ে প্রতিবন্ধক বেড়া সৃষ্টি করে বাস রাখার একটি স্থানকে সংরক্ষণ করে রাখা হয়েছে। এই শঙ্কু হচ্ছে মোট 50টি। এই শঙ্কুগুলোর ভূমিতলের ব্যাস হলো 40 সেন্টিমিটার এবং উচ্চতা হলো 1 মিটার। যদি এই শঙ্কুগুলোর বক্রপৃষ্ঠ রং করতে হয় এবং প্রতি বর্গমিটার রং করতে 12 টাকা খরচ হয়, তাহলে শঙ্কুগুলোর বক্রপৃষ্ঠ রং করতে মোট কত টাকা খরচ হবে সেটা আমরা নির্ণয় করব। 8 নম্বর প্রশ্ন। এখানে
শঙ্কুগুলোর ভূমিতলের ব্যাস মানে ডি দেওয়া আছে 40 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল টু হবে 20 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে 1 মিটার। উচ্চতা মানে হলো এইচ ইকুয়াল টু 1 মিটার। এখন যেহেতু শঙ্কুগুলোর বক্রপৃষ্ঠ রং করতে হবে এবং বক্রপৃষ্ঠ রং করতে কত টাকা খরচ হবে সেটা আমরা নির্ণয় করব। তো প্রতি বর্গমিটার রং করতে 12 টাকা খরচ হয়ে দেওয়া আছে। তাহলে এখন দেখব আমরা এই 50টি শঙ্কুর বক্রপৃষ্ঠ মোট কত বর্গমিটার। যদি আমরা 50টি ফাঁপা শঙ্কুর বক্রপৃষ্ঠ খালি কত বর্গমিটার সেটা আমরা জানি, তাহলে 1 বর্গমিটার রং করতে 12 টাকা খরচ হয়ে দেওয়া আছে। সুতরাং 50টি শঙ্কুর বক্রপৃষ্ঠ রং করতে মোট কত টাকা খরচ হবে সেটা আমরা নির্ণয় করতে পারবো। সেজন্য আমরা শঙ্কুর বক্রপৃষ্ঠ কালি নির্ণয় করতে হবে 50টি শঙ্কুর। তো এখানে 50টি শঙ্কুর বক্রপৃষ্ঠ কালি নির্ণয় করার আগে প্রথমে আমরা একটি শঙ্কুর বক্রপৃষ্ঠ কালি নির্ণয় করব এবং একটি শঙ্কুর বক্রপৃষ্ঠ কালির সূত্র হলো পাই আর এল। তাহলে এখানে এল এর মান নির্ণয় করতে হবে। তো এল এর মান নির্ণয় করব আমরা। তার আগে দেখো এখানে ব্যাসার্ধ দেওয়া আছে সেন্টিমিটারে এবং উচ্চতা দেওয়া আছে মিটারে। সেজন্য আমরা দুইটাকে একই এককে নেব, হয় সেন্টিমিটার থেকে মিটার করব অথবা মিটার থেকে সেন্টিমিটার করব। কিন্তু এখানে প্রশ্নতে যে হিসাব দেওয়া আছে প্রতি বর্গ মিটার রং করতে 12 টাকা খরচ হয়, তো হিসাবটা বর্গ মিটারে দেওয়া আছে, সেজন্য আমরা সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে নেব। তো আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে সেন্টিমিটার থেকে মিটারে নিতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ করলে 0.2 ঘর বামে যাবে, তখন হবে 0.20 মানে 0.2 একক হবে মিটার। এখন আমরা এল এর মান নির্ণয় করব। আমরা জানি L equal to root over r square plus h square implies L equal to root over r এর মান হলো 0.2 স্কয়ার প্লাস h স্কয়ার, h এর মান হলো 1 implies L equal to root over 0.2 এর স্কয়ার। দেখো 2 এর স্কয়ার করলে হবে 4, আর এখানে 0.1 ঘর বামে আছে, স্কয়ার করলে ডাবল হবে 0.2 ঘর বামে যাবে। তো 2 ঘর বামে যদি যায় তাহলে এখানে একটি 0 দিয়ে আমরা দশমিক দিতে পারবো, মানে 0.04 হবে। প্লাস 1 এর স্কয়ার করলে 1 হবে, implies L equal to root over 0.04 এর সাথে 1 প্লাস করব। তো দেখো 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, তাকে আমরা এইভাবে লিখতে পারি 1.00। তার সাথে প্লাস হবে 0.04, প্লাস করলে 4 0.1 মানে 1.04 implies L equal to 1.04 এর বর্গমূল নির্ণয় করতে হবে। তো দেখো এখানে 1.04 এর বর্গমূল প্রশ্নতে দেওয়া আছে, নির্ণয় করার প্রয়োজন নেই। প্রশ্নতে দেওয়া আছে যে পাই এর মান 3.14 এবং রুট 1.04 ইকুয়াল টু 1.02। তার মানে 1.04 এর বর্গমূল হবে 1.02। তাহলে এল এর মান আমরা পেয়েছি 1.02। অতএব L equal to 1.02 একক হবে মিটার, কারণ আর এবং এইচ মিটারে ছিল। এখন আমরা এল এর মান পেয়েছি, তাহলে শঙ্কুর বক্রপৃষ্ঠ কালি নির্ণয় করতে পারবো। এখন শঙ্কুর বক্রপৃষ্ঠ কালি ইকুয়াল টু হলো পাই আর এল। পাই এর মান দেওয়া আছে 3.14 ইন্টু আর এর মান ছিল 0.2 ইন্টু এল এর মান হলো 1.02। এখন এগুলো পূরণ করতে হবে।
তো প্রথমে আমরা 3.14কে 0.2 দিয়ে পূরণ করব। 4 দুগুণা 8, 2 একে 2, 3 দুগুণা 6। দশমিক দেখো, এখানে 2 ঘর, এখানে 1 ঘর আছে, টোটাল 3 ঘর বামে, তাহলে দশমিক এখানে হবে, মানে 0.628। তারপর সেটাকে আবার পূরণ করতে হবে 1.02 দিয়ে, 1.02 দিয়ে। 8 দুগুণা 16 এর 6 হাতে আছে 1, 2 দুগুণা 4 হাতে রেখে 5, 6 দুগুণা 12। তারপর 0 দিয়ে, তো 0 দিয়ে পূরণ না করলেও হয়ে যায়, তার লাইন ছেড়ে দিলাম। এখন 1 দিয়ে, 8 একে 8, 2 একে 2, 6 একে 6, যোগ করলে 6, 5, 2 আর 8 10 শূন্য হাতে আছে 1, 2 আর 1 3 হাতে রেখে 4, 6 এর 6। দশমিক আছে এখানে 3 ঘর, এখানে 2 ঘর, মোট 5 ঘর বামে, 1 2 3 4 5 ঘর বামে দশমিক, তাহলে 0.64056, 0.64056 শঙ্কুর বক্রপৃষ্ঠকালী, মানে একটি শঙ্কুর বক্রপৃষ্ঠকালী। আর এখানে প্রতিবন্ধক বেড়া সৃষ্টি করা হয়েছিল 50টি শঙ্কুর সাহায্যে, তাহলে একটি শঙ্কুর বক্রপৃষ্ঠকালী আমরা পেয়েছি। এখন 50টি শঙ্কুর বক্রপৃষ্ঠকালী নির্ণয় করব। অতএব একটি শঙ্কুর বক্রপৃষ্ঠকালী equal to 0.64056, 0.64056 মিটার স্কোয়ার। তাহলে 50টি শঙ্কুর, অতএব 50টি শঙ্কুর বক্রপৃষ্ঠকালী ইকুয়াল টু বেশি হবে, বেশি হলে পূরণ, 0.64056 ইন্টু 50, একক হবে মিটার স্কোয়ার। এখন 50টি পূরণ করব। আমরা প্রথমে 5 দিয়ে পূরণ করব, তারপর শূন্য বসিয়ে দেব। 0.64056 5 দিয়ে পূরণ করব। 5 6 30 শূন্য হাতে আছে 3, 5 5 25, 8 3 28 8 হাতে আছে 2, 5 0 0 আর 2 2, 5 4 20 শূন্য হাতে আছে 2, 5 6 30 হাতের 2 32, শূন্য একটা ছেড়েছিলাম, একটা শূন্য দিয়ে দিলাম। এখন দশমিক আছে মোট 5 ঘর বামে, 1 2 3 4 5 ঘর বামে দশমিক, তো 5 ঘর বামে দশমিক দিলে হলো 32.028, 32.028 একক হবে মিটার স্কোয়ার। এখন শঙ্কুর বক্রপৃষ্ঠ হলো 32.028 বর্গমিটার। এখন দেওয়া আছে প্রশ্নতে যে 50টি শঙ্কুর বক্রপৃষ্ঠ রং করতে মোট কত টাকা খরচ হবে সেটা আমরা নির্ণয় করব। তো 1 বর্গমিটার রং করতে খরচ হয় 12 টাকা। এখন আবার 1 বর্গমিটার রং করতে খরচ হয় 12 টাকা। অতএব 32.028 মিটার স্কোয়ার রং করতে খরচ হয়, বেশি হবে, বেশি হলে পূরণ, 12 ইন্টু 32.028 টাকা।
তাহলে এখন 12 দিয়ে 32.028কে পূরণ করব। 32.028 পূরণ করব 12 দিয়ে। পূরণ করলে দেখো 8 দুগুণা 16 এর 6 হাতে আছে 1, 2 দুগুণা 4 হাতে রেখে 5, 2 শূন্য 0, 2 দুগুণা 4, 3 দুগুণা 6। এখন 1 দিয়ে 8 একে 8, 2 একে 2, 1 শূন্য 0, 2 একে 2, 3 একে 3, যোগ করলে 6, 8 5 13 এর 3 হাতে আছে 1, 1 আর 2 এ 3, 4, 6 আর 2 এ 8, 3 এর 3, দশমিক আছে 3 ঘর বামে, 3 ঘর বামে দশমিক দিলে হবে 384.336 ইকুয়াল টু 384.336 টাকা ইকুয়াল টু। এখন দশমিকের পর আমরা 2 ঘর রাখবো, কারণ পয়সার 2 ঘর থাকে। তো 2 ঘর রাখলে 3 নম্বর ঘর 5 থেকে বড় আছে, 1 এখানে যোগ হবে 2 নম্বর ঘরে, আর এটি ছাড়া পড়বে, তখন হবে 384.34 384.34 টাকা। তাহলে আমরা যে 32.028 মিটার স্কোয়ার রং করতে খরচ হয় এত টাকা, আর 32.028 মিটার স্কোয়ার ছিল 50টি শঙ্কুর বক্রপৃষ্ঠকালি। তার মানে 50টি শঙ্কুর বক্রপৃষ্ঠ রং করতে মোট খরচ হবে এত টাকা। তাহলে অতএব নির্ণেয় খরচ ইকুয়াল টু 384.34 টাকা। আনসার।